বাংলাদেশের 111 ছিটমহলে ওড়ানো হলো লাল সবুজের পতাকা। আজকে থেকে এই ছিটমহলবাসী নতুন জীবন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। মধ্যরাতের উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, 68 বছর পর মিলল জাতীয়তার স্বীকৃতি। যেমন ঈদ করলে মানুষের আনন্দ হয়, তার থেকে খুশি আরো বেশি আনন্দ লাগতেছে। আজকে এখন বন্দি জীবন থেকে আজ মুক্তি হয়ে গেছি। যে মৌলিক অধিকারগুলো আছে, সব মৌলিক অধিকারগুলো আমরা পাবো, এটাই আমরা নিশ্চিত। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকেই আমরা প্রথম পতাকা উত্তোলন করলাম। আসলে অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতন মনে হচ্ছে। শিগগিরই বিদ্যুৎ সুবিধা পাবেন ছিটমহলের বাসিন্দারা, জানালেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান কবির। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। 75-এর এই মাসেই বাঙালি জাতি হারিয়েছে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তানকে। এরপরও থেমে নেই ঘাতকদের নীল নকশা। বান্দরবানের লামায় পাহাড় ধসে 5 জনের মৃত্যু, নিখোঁজ 2 জন, সারা দেশের সঙ্গে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ওমেনের প্রভাবে ফেনী সদর ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির আরও অবনতি। 2টি ইউনিয়নের 13টি গ্রাম নতুন করে প্লাবিত, বানভাসীরা দিশেহারা। অক্টোবরে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং, ওয়ার্কশপে চলছে কাজ। টেস্টের ফলাফলও সন্তোষজনক, দাবি সেতু সংশ্লিষ্টদের। এবং মাঠ ভরা সোনালী আঁশের সবুজ ক্ষেত এখন স্বপ্ন দেখায় না বরেন্দ্র অঞ্চলের পাট চাষিদের। বছর বছর লোকসান গুণে ঝুঁকছেন অন্য ফসল চাষে। দীর্ঘ 68 বছর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছিটমহলবাসী পেলেন স্বাধীন ভূখণ্ডের নাগরিকত্বের স্বাদ। অবসান হল বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীদের রাষ্ট্রহীনতার যন্ত্রণা। প্রথমবারের মতো ছিটমহলগুলোতে ওড়ালো লাল সবুজ পতাকা। ভারত থেকে বেরিয়ে নতুন পরিচয়ে ছিটমহলবাসী বাংলাদেশের ভূখণ্ডে ওড়ালেন জাতীয় পতাকা। নিজেদের বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে পেরে খুশি তারা। কুড়িগ্রাম থেকে রিপোর্টার তাফসির বাবু এবং পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। লাল সবুজ পতাকা গায়ে জড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিশুরা। এতে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ছিটমহল বিনিময়। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকেই আমরা প্রথম পতাকা উত্তোলন করলাম। আর আগে আমাদের অনেক সমস্যা, তো স্কুল ছিল না, কিন্তু এখন স্কুল হবে। আসলে অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতন মনে হচ্ছে। এটা ভাষায় এতটা আমরা শান্তি পাচ্ছি, এতটা ভালো লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই আবেগে আপ্লুত, কারণ এই আনন্দঘন পরিবেশটাকে আমরা উপভোগ করবার জন্য ভোরবেলায় এসেছি। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই ভারতবর্ষের যে 111টি ছিটমহল আজ থেকে বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো এবং বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো। ছিটমহলবাসীর যে সমস্যাটা ছিল, সমস্যার চূড়ান্ত সমাধান হলো। শনিবার সকাল 7টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নীলফামারীর খারিজায় গীতালদহ ছিটমহলে স্থানীয় সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকত্বের পূর্ণ স্বাদ গ্রহণ করল ছিটমহলবাসী। আজকে থেকে এই ছিটমহলবাসী নতুন জীবন বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে এখানে প্রতিষ্ঠিত হলো। আশা করছি যে আজকে থেকে এখানে স্বাস্থ্য সেবা, জনস্বাস্থ্য সেবা, প্রাথমিক শিক্ষা, অন্যান্য সকল সুবিধা, এখানে যোগাযোগের জন্য যে পরিকল্পনা, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সকলে মিলে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে।
গার্ড অফ অনারের মধ্য দিয়ে সকাল 6:01 একযোগে পঞ্চগড়ের 36টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আজম। এ সময় সেখানকার বাসিন্দারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন। ব্যান্ড বাজিয়ে আনন্দ মিছিল নিয়ে সকাল 6টায় লালমনিরহাটের বাঁশপাতারি ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমি। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয়রা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এর আগে ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিকতায় মধ্যরাতের আঁধার ঠেলে মুক্তির নিঃশ্বাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছিলেন সবাই। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে মমিনুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে তাফসির বাবুর রিপোর্ট। ঠিক রাত 12:01 68টি মোমবাতি জ্বালিয়ে আলো ছড়িয়ে দেয়া হয় দাসিয়ারছড়ায়, যে আলোকে রাষ্ট্রহীনতার অন্ধকার থেকে উদ্ভাসিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেই দেখছেন সেখানকার বাসিন্দারা। একই সাথে সেখানে জ্বলে ওঠে কয়েকশো মশাল। দাসিয়ারছড়ার মেঠোপথ ধরে যে মশাল নিয়ে আনন্দ মিছিল করেন হাজারো উল্লসিত মানুষ। বঞ্চিত মানুষগুলির এই আন্দোলনে আজকে আমরা বিজয় লাভ করেছি। এই বিজয়ের জন্য আমরা সত্যিকারে উপলব্ধ। আসলে আমরা বাঙালি স্বাদ গ্রহণ করতে পারি নাই। দীর্ঘ 68 বছর ধরে আমরা পিছিয়ে ছিলাম, তাই আমরা 68টা মোমের মাধ্যমে আজকের দিনটা আমরা উদ্যাপিত করলাম। এতদিন পর্যন্ত আমরা বন্দি জীবনে ছিলাম, এখন বন্দি জীবন থেকে আজ মুক্তি হয়ে গেছি, যার ফলে আমরা আজ আনন্দে মনটা চাচ্ছি না আমি বাড়ি যাবো। ভাই আজকে ধরে আনন্দ লাগতেছে, যেমন ঈদ করলে মানুষের আনন্দ হয়, তার চেয়ে খুশি আরো বেশি আনন্দ লাগতেছে আজকে। নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকায় সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল ছিটমহলের বাসিন্দারা। ভূমি ব্যবস্থাপনা, সরকার যারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হতো তাদের নাগরিকত্ব প্রদান এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করে এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ সকল নাগরিক সুবিধা খুব দ্রুতই সুনিশ্চিত করবে। যে মৌলিক অধিকারগুলো আছে সব মৌলিক অধিকারগুলো আমরা পাবো, এটাই আমরা নিশ্চিত। মূলত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারত দুদেশের মানচিত্রই বদলাবে। এক্ষেত্রে বাংলাদেশের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানচিত্রে আসবে পরিবর্তন। তবে এত সব পরিবর্তনের মধ্যেও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েই যাচ্ছে। ছিটমহলবাসীরা আজ পেল নিজ নিজ দেশের পরিচয়। বাংলাদেশের 111টি ছিটমহলের 17,160 একর জমিতে বসবাসকারী 41,449 জন মানুষ নতুন করে পেল বাংলাদেশের পরিচয়। অন্ধকারের পথ থেকে আলোর পথে যাত্রা। দীর্ঘ 68 বছর এই সব মানুষ ছিলেন দেশ পরিচয়হীন, এখন তারা নতুন একটি দেশ পেলেন নাগরিক হিসেবে স্বীকৃতি। তবে এখনো তাদের সকলকে অনেক দূরের পথ হাঁটতে হবে, কারণ স্বাস্থ্য, শিক্ষা সহ যেসব মৌলিক অধিকার রয়েছে তাদের ক্ষেত্রে সেসব মৌলিক অধিকার নিশ্চিত করাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে তাফসির বাবু, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, ছিটমহল বিনিময়ের পর প্রথম দিনের পরিস্থিতি, প্রথম দিনে উৎসব আমেজ রয়েছে কিনা, কেমন দেখছেন জানাবেন? হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন, প্রথম দিনের উৎসব পরিস্থিতি সেটি আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ রাতের বেলা তো তারা মূল অনুষ্ঠানটি করেছিলেন তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে। তো এখন তারা যেটি করছেন যে সারা দিন ব্যাপী তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করছেন, তো সেই অনুষ্ঠানগুলো চলছে। এই অনুষ্ঠানগুলো শুধু আজকে না, আরো কয়েকদিন ব্যাপী তাদের এই অনুষ্ঠানগুলো চলবে এবং তারা বলছেন যে 7 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে, বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান তারা করবেন। তো আজকে সারাদিনই এই এলাকার মানুষজন কিন্তু রাস্তাঘাটে এবং এখানে যে হাট বাজার রয়েছে সেগুলোতে বের হয়ে এসছেন এবং থেমে থেমে এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা মিছিলও করেছেন এবং মহিলাদের মিছিলও কিন্তু আমরা দেখেছি। তো সেই মিছিলগুলো থেকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছিল যে তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। তো সেই স্লোগানের পর আসলে তাদের নতুন করে আর কিছু বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে তাদের উৎসবটি কি রকম পরিস্থিতি পেয়েছে। তো আমরা একটি জিনিস বলে রাখি যে এখানকার মানুষ আসলে দীর্ঘদিন ধরে তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার আজকে অবসান হবে এটাই মনে করছেন এবং এর অবসানের জন্যই তারা আসলে এতদিন আন্দোলন করে আসছিলেন। তো আজকে এই উৎসবে শিশু, বৃদ্ধ, তরুণ সব ধরনের মানুষই সামিল হয়েছেন। কিছুক্ষণ আগে এখানে একটি আলোচনা সভা হয়েছিল, সেই সভাটিকে আমরা দেখেছিলাম যে জনসভার আকারে রূপ নিয়েছিল। তবে একটি বিষয় বলে রাখি যে বৃষ্টির বাগড়ার কারণে কিন্তু পরিস্থিতির কিছুটা বিঘ্ন ঘটছে। যেমন লাঠি খেলার একটা আয়োজন ছিল, তো বৃষ্টির কারণে হয়তো সেই খেলাটি আর আয়োজন তারা করতে পারবেন না।
আরেকটি বিষয় বলে রাখি যে নৌকা বাইচের একটি আয়োজন করার তারা চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু গতকাল একটি তিক্ত অভিজ্ঞতার কারণে তারা আজকে সেই পরিকল্পনা পরিত্যাগ করেছেন। কারণ গতকাল তারা নৌকাগুলো নদীতেই নামাতে পারেননি ঠিকমতো, কারণ নদীতে পানি অনেক কম। তো এরপরও তাদের উৎসবের যে অন্যান্য যে আমেজগুলো, অন্যান্য যে অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু পূর্ণদমে চলছে। মিছিল, মিটিং এবং ঘুরে বেড়ানো কিংবা গল্পগুজব কিংবা আড্ডা দেয়া কিংবা আলোকসজ্জার যে বিষয়গুলো রাতে আমরা দেখেছিলাম, এর সবগুলোই আজকে দিনের বেলা অব্যাহত থাকবে, রাতের বেলাও তাদের এই উৎসব চলবে এবং কয়েকদিন ধরে এই উৎসব চলবে। আর একটি বিষয় বলে রাখি, সকালে যখন এখানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে এখানে কর্মসূচিটি শুরু হয়, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু মানুষ এসেছিলেন এবং তারা এই উৎসবের সাথে একাত্মতা পোষণ করেছেন। আর সর্বশেষ হচ্ছে যে এখানকার মানুষজন তো এখন বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, কিন্তু তার মানে এই না যে এখন থেকেই তারা আসলে বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে সকল সুযোগ সুবিধা পাবেন। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাদের আসলে আরো অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু পাওয়ার ব্যাপার আছে। রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা, সাংস্কৃতিক বিষয়গুলো, এসব অবকাঠামো তৈরি হলে তাদের যে মুক্তির স্বাদ সেটি আসলে পরিপূর্ণ রূপ পাবে। তো এই ছিল দাসিয়ার ছড়া থেকে সর্বশেষ খবর। আসাদ। আজ 1 আগস্ট, শোকাবহ মাস আগস্টের প্রথম দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 40 দিনের কর্মসূচির প্রথম দিনে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিদেশে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আজ হোক কাল হোক তাদেরকে ইনশাল্লাহ দেশে এনে আমরা বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করিয়েছি এবং তাদের যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে সেটা কার্যকর করা। 2019 সালের 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার অধীনে। কোনো রূপরেখা, কোনো অন্য বিকল্প কোনো চিন্তা নাই এবং কোনো বিকল্প চিন্তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যাবে না। এর আগে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। গত রাত 12টা 1 মিনিটে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে। প্রজ্বলন করা হয় মোমবাতি। এ সময় জাতির জনকের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করেন। 1975 সালের এই মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসবিদদের মতে বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এই আগস্ট মাসেই। কারণ 71-এর পরাজিতরা চেয়েছিল বাঙালির অগ্রগতির রাশ টেনে ধরতে। তাই প্রতি বছর আগস্ট মাস নতুন করে ভাবতে শেখায় বাঙালি জাতিকে, প্রতিশোধের চেতনায় শানিত করে সবাইকে। রিপোর্ট তাহসিনা জাসির। 1971 সালে বঙ্গবন্ধুর অকুতোভয় আপসের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে। বাঙালি জাতি পেয়েছিল বহুল আকাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা, স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র। কিন্তু বাঙালির বিজয়ের সকল কাহিনী রক্তের স্রোতধারায় মিশে যায় 1975 সালের এই আগস্টে এসে। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য 15 আগস্টের গভীর রাতে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের 16 জন সদস্যকে। এই ঘৃণ্য হত্যাকাণ্ডে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন পর জাতির পিতার এই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হলেও আগস্ট মাস বাঙালির ধমনীতে প্রবাহিত করে শোকের শোণিত ধারা, জাগিয়ে তোলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়। এটি বাংলাদেশকে হত্যা করবারই একটি ষড়যন্ত্র ছিল। 75-এর 15 আগস্টের পর বাংলাদেশ উল্টো পথে হাঁটতে শুরু করেছিল। তারা ইতিহাসের রাশ টেনে ধরতে চাইছিল। তারা চাচ্ছিল
যে 71 সালে যে পরাজয় ঘটেছিল একটি মহলের, সেই পরাজয়ের প্রতিশোধ নেয়া। ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি সেই নীল নকশাকারীরা। পরবর্তী সময় বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ আর তার কর্ণধার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় আওয়ামী লীগের জনসভায়। একটি মহল যখন একটি জাতির বিরুদ্ধে দাঁড়ায়, তারা খুব সহজেই ক্ষান্ত দেয় না। তার মানে এই নয় যে তারা খুব শক্তি সঞ্চয় করছে, তাও কিন্তু নয়, কারণ তরুণরা জাগ্রত হচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করবার মধ্য দিয়ে আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেটি সম্ভব কোনোদিনই হবে না, কারণ আওয়ামী লীগের শেকড় খুব গভীরে প্রথিত। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো গ্রেনেড হামলার বিচারও আইনি পদ্ধতিতে সম্পন্ন করার উপর জোর দেন এই বিশিষ্টজনেরা। বঙ্গবন্ধুকে হত্যা করে তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোট হবে আগামী বছর। দর্শক, পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পাইলিং এর কাজ নিয়ে একটি প্রতিবেদন। টেস্ট পাইলিং এর কাজ চলছে, অপেক্ষা এখন পদ্মা সেতুর মূল পাইলিং এর। আগামী অক্টোবর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে সেটাও। মুন্সিগঞ্জের মাওয়ায় চীনা কোম্পানির বিশাল ওয়ার্কশপে চলছে এসব পাইল নির্মাণের কাজ। এখন পর্যন্ত টেস্ট পাইলের ফলাফলও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাওয়া এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প, তার কর্মযোগ্য তাই বিশাল। সেতু দায়িত্বে চীনের মেজর ব্রিজ কোম্পানি বিশাল এলাকা নিয়ে মুন্সিগঞ্জের মাওয়ায় তাদের গড়ে তোলা ওয়ার্কশপে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বানানো হচ্ছে পদ্মা সেতুর পাইল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুতে পাইল বসানো হবে 264টি। এর মধ্যে চীন থেকে চলে এসেছে 12,000 টন স্টিল প্লেট, যেটি দিয়ে আপাতত নির্মাণ করা যাবে 20টি পাইল। সমুদ্রপথে আসছে আরও 1,30,000 টন স্টিল প্লেট। একটি স্টিল প্লেট দিয়ে তৈরি করা হবে 3.2 মিটার উচ্চতার পাইল। তবে তার আগে বুয়েটের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে আমদানিকৃত স্টিলের মান। মাওয়া ওয়ার্কশপে নির্মিত ছোট 8টি পাইলকে জোড়া লাগিয়ে নিয়ে যাওয়া হবে নির্ধারিত স্থানে। এরপর এরকম বড় 4টি পাইলকে জোড়া লাগিয়ে চূড়ান্ত 120 মিটার দৈর্ঘ্যের একটি পাইল তৈরি করা হবে। কর্মকর্তারা বলছেন অক্টোবরের মধ্যেই মূল পাইল বসানো সম্ভব হবে। পাইলগুলো বসানোর পরে আমাদের পাইল ক্যাপ করতে হবে, তারপরে পিয়ার করতে হবে, যেটাকে আমরা আমাদের লোকজন খুঁটি বলে। পিয়ার তৈরি করব, তার উপরে আমাদের সুপার স্ট্রাকচারগুলো গিয়ে বসবে এবং সুপার স্ট্রাকচারের ম্যাটেরিয়ালসগুলো চায়নায় অলরেডি প্রস্তুত হচ্ছে। এর আগে 3টি টেস্ট পাইল এবং বায়োডাক্টের জন্য 4টি পাইল বসানো হয়েছে। একটি টেস্ট পাইলের উপর 4,000 টন ওজন চাপিয়ে পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপরই মূল পাইলের দৈর্ঘ্য নির্ধারণ করা হবে। আমাদের পাইল এখনো কোনো সেটেলমেন্ট করে নাই বেশি, আমাদের এখনো স্যাটিসফ্যাকশনের মধ্যেই আছে। পাইল লোডটা দেখে আমাদের ডেপথটা ঠিক করা, যে কতটুকু আমার দিতে হবে। রেজাল্ট দেখে যদি বেশি ভালো না, তখন আমাদের লেন্থ বাড়াতে হতে পারে। আবার রেজাল্ট যদি স্যাটিসফ্যাক্টরি থাকে, তাহলে এই লেন্থে আমাদের যে 120 মিটার নির্ধারিত আছে, 120 মিটার। পাইল বসানোর ওয়ার্কশপটির পাশেই সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার নির্মাণের জন্য 1300 মিটার দৈর্ঘ্যের আরেকটি ওয়ার্কশপ নির্মাণের কাজ চলছে। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে পাইল বসানোকে। আর বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে মাওয়ার ওয়ার্কশপে নির্মিত এই পাইলগুলো নদীতে নিয়ে যাওয়ার পর তার উপর সাবস্ট্রাকচার ও সুপারস্ট্রাকচার বসানো হলেই মূলত দৃশ্যমান হয়ে উঠবে স্বপ্নের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বান্দরবানের লামা উপজেলার হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে মারা গেছেন 5 জন, নিখোঁজ রয়েছেন 2 জন। পুলিশ জানায় টানা বর্ষণের কারণে গত রাত 2টার দিকে পাহাড়ের পাদদেশে থাকা বসত ঘরের উপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন 4 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ 2 জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনার পর প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বৃষ্টিতে অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক। এছাড়া ব্রিজ দেবে যাওয়ায় সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
ঘূর্ণিঝড় কোমেন স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে সময় সংবাদকে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, এর প্রভাবে আগামী 2 দিন সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা নিম্নচাপে, গভীর নিম্নচাপে পরিণত হয় এবং আস্তে আস্তে আরো দুর্বল হয়ে বৃষ্টি হয়ে তা নিম্নচাপে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টিটা আরো 2-1 দিন হয়তো থাকবে। চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে ওইখানে ভূমিধসেরও কিছু সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে অতি বর্ষণে ছোট ফেনী নদীর তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের আরও 13টি গ্রাম। এ নিয়ে প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 81টিতে। চরম দুর্ভোগে পড়ে সেখানকার বানভাসীরা এখন দিশেহারা। আর জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বাড়ানো হবে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিউর সাজলের প্রতিবেদন। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নামছে না ছোট ফেনী নদীর পানি। ভাটির এ নদীর উজান থেকে আসা অতিবর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের ঢলে চাপও বাড়ছে। নতুন করে তলিয়ে গেছে ফেনীর দাগনভূঞার রামনগর ও একুপুর ইউনিয়নের আরও 13টি গ্রাম। পানি বেড়েছে আগের ফেনী সদর উপজেলার সরসদী ও পাঁচগাছিয়া ইউনিয়নের 26টি এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও জাইলস্কর ইউনিয়নের 34টি গ্রামে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। পানির স্থায়িত্ব বাড়ার সাথে বাড়ছে দুর্ভোগও। বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিচ্ছিন্ন অনেক গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ। এ অবস্থায় সরকারি ত্রাণ তহবিল থেকে বানভাসী পরিবার পিছু বিতরণ করা হচ্ছে 10 কেজি চাল, 50টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 10 প্যাকেট স্যালাইন সহ শুকনো খাবার। চারিদিকে পানি, আমরা কাজ নাই, কাম নাই, কিভাবে চলুম, কিভাবে খামু? এই পানিতে গোসল করায় সব বাচ্চার অসুখ, বিসি বেসরা। সত্যি মাটি ধোয়া নিতেছে, এখন গদ্দা সাথে পড়ে গেছে, অনেকগুলো পড়ে গেছে, 2-1টা হয়তো বাকি আছে। আর গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপাকে আছি। জেলা প্রশাসন জানায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। দুর্ভোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে। আমাদের ত্রাণের কোনো সমস্যা নেই। আগামী দিনও যদি পানি না সরে তাহলে আমাদের ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে। গত 22 জুলাই ভোর 6টা থেকে 31 জুলাই ভোর 6টা পর্যন্ত ফেনীর আবহাওয়া অফিস মোট বৃষ্টিপাত রেকর্ড করেছে 432 মিলিমিটার। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 7টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবারের সদস্য। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ও পূর্ণিমার ফলে সৃষ্ট জোয়ারের কারণে ছোট ফেনী নদী ও বামুনিয়া নদীর পানি বিপদসীমার 3 থেকে 4 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জের 7টি গ্রাম। ফলে পানিবন্দী হয়ে পড়েছে গ্রামগুলোর প্রায় শতাধিক পরিবার। ঝোড়ো বাতাস ও গত কয়েকদিনের ভারী বর্ষণে গ্রামগুলোর কাঁচা ঘরবাড়ি ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সেনবাগের নবীপুর এবং বেগমগঞ্জের কাদিরপুর, হাজিপুর সহ বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া গত 7 দিনে জেলায় সর্বমোট 372 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এদিকে ঘূর্ণিঝড় আতঙ্ক কেটে গেলেও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। এদিকে দ্রুত ভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুকনো মৌসুম ছাড়া বেড়িবাঁধ নির্মাণ সম্ভব হবে না। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় কোমেন অতিক্রমের পর 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে কক্সবাজারে। ফলে উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু জোয়ারের পানিতে কক্সবাজার শহরের 5টি, টেকনাফের 10টি, মহেশখালীর ঢলঘাটা ও মাতারবাড়ির 15টি গ্রাম, কুতুবদিয়ার 15টি এবং পেকুয়ার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আশ্রয় কেন্দ্র থেকে মানুষগুলো ঘরে ফিরলেও দুর্ভোগ কমেনি তাদের। গাট্টি বুসখা নিয়ে, বস্তা নিয়ে ওখানে কোর্ট বিল্ডিং এ যাইয়ে এবং হাসপাতালে যাইয়ে বারান্দায় ভিজে ভিজে কাঁপে কাঁপে পরে বসে থাকতে হয় আমাদের। পানি বাতাসে ঘর বাড়ি ভাঙি চুরি নাট করি বেলাই তাই হন আশ্রয় নাই। আর খানা পিনা বেশি কষ্ট এমবার সারের দূর আর অবনিয়ত আছি। বাসা বাড়ি পানি বেশি অতই পানি আর পানি বেশি কষ্ট পাইতেছি পানি নিয়ে।
এদিকে দ্রুত সময়ের মধ্যে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে মাতারবাড়ি দলগাটা দুটো ইউনিয়নেই সমুদ্রের নিচে পানির নিচে তলিয়ে যাবে। কাজে দ্রুত ত্রাণ সহায়তা এবং মাতারবাড়ি দলগাটার বেড়িবাঁধ নির্মাণের জন্য এবং রাস্তাঘাট নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ প্রকৌশলী জানালেন শুকনো মৌসুমে ভাঙা বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু করা হবে। কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পোল্ডার সমূহ মেরামত পুনর্বাসন কল্পে আমাদের একটা প্রকল্প অধ্যয়ন সভায় অনুমোদিত হয়েছে। আমরা আশা করছি আগামী শুকনো মৌসুমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ সহ বাঁধগুলো পুনর্নির্মাণ বা মেরামত করতে পারবে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে জোয়ারে সাগরের পানি 5 ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজার সদর, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের 30 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সময় সংবাদ, কক্সবাজার। আবারও ছিটমহল বিনিময় প্রসঙ্গ। ছিটমহল বিনিময় উপলক্ষে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটার মশালডাঙ্গা গ্রামে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এদিকে সকালে কুচবিহার জেলা শাসক পি উলাঙ্গানাথন পুয়াত্তুর গ্রামে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পতাকা উত্তোলন করেন। ছিটমহল বিনিময়ের সার্বিক আয়োজন সম্পর্কে সেখান থেকে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল ছিল। ভারতীয় সময় রাত 12:01 পর থেকে সাংবিধানিকভাবে ছিটমহলের কোনো অস্তিত্ব নেই, সুতরাং ছিটমহল শব্দটি এখন অতীত। 12:01 ছিটমহল সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেন গুপ্ত সহ আরো যারা রয়েছেন তারা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে এই ছিটমহলের বিলুপ্তি ঘটায় এবং তাদের তরফে রাত 8টা থেকে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি মূলত ছিটমহলের 68 বছরের মানবিক দুর্দশা এবং দুরবস্থার নানা খণ্ডচিত্র যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে মঞ্চে তুলে এনে তাদের মুখ থেকেই উপস্থিত যারা রয়েছেন তাদের সামনে এই ঘটনাগুলো উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আবহ মধ্য মশালডাঙ্গায় শুরু হয়েছিল এবং এই ছিটমহলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই নতুন জামা কাপড় পরে একটি উৎসবের মেজাজে আজকে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করলো। আজকে দীর্ঘ 68 বছর পর আমরা স্বাধীনতা পেলাম, যে 68 মোমবাতি মশাল জ্বালিয়ে 68 মোমবাতি জ্বালিয়ে পতাকা উত্তোলন করিয়ে আমরা স্বাধীনতা উদযাপন করলাম। স্বাধীনতা গল্প শুনেছি, ইতিহাসে পড়েছি, কিন্তু স্বাধীনতা সুখ পাই নাই। আজ মনে হচ্ছে যে আমরা নতুন ভোরের আলো দেখতে যাচ্ছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, পরিকাঠামোর উন্নয়ন সব আগামীকাল থেকেই শুরু হবে এবং আগামী 6 মাসের মধ্যে একটি সার্বিক উন্নয়নের চিত্র খুঁজে পাওয়া যাবে বলেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ আজকে ছিটমহলের অস্তিত্ব যে বিলীন হলো ভারতের মূল ভূখণ্ডে সেই অনুষ্ঠানে এসে কিন্তু তারা সেরকমই প্রতিশ্রুতি দিয়েছেন। অধিক সুযোগ সুবিধা লাভের আশায় গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে শত শত বাংলাদেশি পরিবার যান ব্রিটেনে। তবে নতুন সরকার আসার পর থেকেই বেশ আলোচিত হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার বিষয়টি। এ ব্যাপারে আগামী বছর গণভোটের প্রস্তুতি অনেকটাই নিশ্চিত। বিষয়টি ভাবিয়ে তুলেছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা শত শত বাংলাদেশি পরিবারকে। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেন থাকা না থাকার প্রশ্নে আগামী বছরের মাঝামাঝি সময়ে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন কনজারভেটিভ সরকার প্রধান ডেভিড ক্যামেরন। আর এটি বেশ ভাবিয়ে তুলেছে গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা বাংলাদেশি সহ শত শত পরিবারকে। সন্তানদের পড়ালেখা সহ নানা সুযোগ সুবিধার কারণে ব্রিটেনে আসেন এদের বেশিরভাগই। এতে তাদের ছেড়ে আসতে হয়েছে দীর্ঘদিনের চাকুরি কিংবা প্রতিষ্ঠিত ব্যবসা। ইউকেতে আসার পরে এখান থেকে তো নতুন করে শুরু করতে হয়েছে, মানে একেবারে জিরো থেকে। আর এই শুরু করাটা বা এই সামনের পথগুলো অবশ্যই একটু কণ্টকাকীর্ণ। তাছাড়া পড়ালেখা শেষ করে চাকুরির ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোতে বর্ণ বৈষম্য বেশ লক্ষণীয়। ব্রিটেনে আসার ক্ষেত্রে এটিও অন্যতম একটি কারণ। ব্রিটেনে বড় জায়গায় যে দেখছে যে এখানে তার যোগ্যতা থাকলে সে ভালো একটা অবস্থানে যেতে পারছে, কিন্তু ইটালিতে এটা
এখনো পর্যন্ত আমরা দেখছি না, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে তো আমার বাচ্চাকে আমি ফেলে রাখতে পারি না। ব্রিটেনে এসে এসব পরিবারের সন্তানেরা বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছে, যা আগে ইউরোপের দেশগুলোতে সম্ভব ছিল না। বাচ্চারা ব্রিটেনে এসে বাংলা সংস্কৃতিটাকে লালন করতে পারছে, যেটা ইটালিতে ছিল না। ব্রিটেনে এসে এখানে আমার বাংলা আর ইংলিশ দুইটাই একসাথে ডেভেলপ হচ্ছে। ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়নে না থাকে তবে বিপাকে পড়বেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশি পরিবারগুলো। ইউরোজোন থেকে ব্রিটিশ বেরিয়ে আসে, তাহলে এমন হতে পারে এখানে যে সমস্ত ফ্যামিলিগুলো আসছে তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে আবার তার নিজের দেশে অথবা ইউরোপের যে দেশ থেকে এসছে সে দেশে ফিরে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকা না থাকার বিষয়টি নিয়ে নানা প্রস্তাবনা আলোচিত হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টে। তবে পুরো বিষয়টি এখন নির্ভর করছে ব্রিটেনবাসীর সম্ভাব্য গণভোটের উপর। নিজ পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিনের ইউরোপের প্রবাস জীবন ছেড়ে যারা এই ব্রিটেনে এসেছেন, নতুন সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিমালার কারণে তারা এখন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। চিন্তায় রয়েছেন কখন না ফিরে যেতে হয় আবারও ইউরোপে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মাঠ ভরা সোনালী আঁশের সবুজ ক্ষেত সোনালী সুদিনের স্বপ্ন দেখায় না বরেন্দ্র অঞ্চলের পাট চাষিদের। বছর বছর লোকসানে বিপর্যস্ত হয়ে অন্য আবাদের দিকে ঝুঁকছেন তারা। এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ভালো দাম পেতে রিবন পদ্ধতিতে আঁশ ছাড়ানোর তাগিদ দিচ্ছেন। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাজশাহী থেকে সাইফুর রহমান রকির রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলে এমন লকলকে হয়ে উঠেছে সবুজ পাটের গাছ। কৃষকেরা এসব গাছ কেটে এখন পানিতে জাগ দেওয়ার কাজে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে। আবাদ ভালো হলেও বাজারে পাটের আশানুরূপ দাম না থাকায় মন ভালো নেই পাট চাষিদের। পাটের বর্তমান যে অবস্থা, বর্তমান যে দাম, সে দামে আমাদের কৃষকরা পোষাইতে পারছে না। 4000-5000 করে বিঘা প্রতি খরচ, আর এক্সট্রা খরচ হয়, কিন্তু কৃষক লজ্জা নাই, করতে হবে। হ্যাঁ, বছরের খেত করতে হবে, হিসাবে করে। 1000 টাকা মন বেচলে পারা 10,000 টাকা লাভ আছে, তাহলে তো 3000 টাকা কাটতে ধুইতে তাহলে কতগুলি খরচ পড়ে। গত কয়েক বছর ধরে অব্যাহত লোকসানে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এই এলাকার কৃষকেরা। তাই পাটের বদলে লাভজনক অন্য ফসলের চিন্তা ভাবনা করছেন তারা। লাভ নাই, ভাবা খাটতে খাটতে মানুষের কষ্ট, না করাই ভালো। এভাবে যদি দাম যদি নির্ধারিত না করে সরকার, তাহলে তো পাটে প্রচুর লস যাবে এবং পাটা করা আর যাবে না। এই অবস্থায় পাটের ভালো দাম পেতে আধুনিক পদ্ধতিতে আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। জীবন পদ্ধতি একটা স্পেশাল পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে পাট করলে ভালো হয় এবং সেটা আশায় গুণগত মান ভালো হয় এবং সেটা নিয়ে আমাদের সবসময় আমাদের কর্মসূচি আছে, আমরা কৃষকদের সেটা উদ্বুদ্ধ করি। এবছর 11,220 হেক্টর জমিতে 10,517 মেট্রিক টন পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর পরবর্তী বর্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারার সুযোগ বা ক্যারি অন প্রথা পুনর্বহালের দাবিতে সারা দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ও আশপাশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তারা অভিযোগ করেন 2012 সালের নতুন কারিকুলাম অনুযায়ী ক্যারি অন প্রথা বিলুপ্ত করায় শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে 6 মাস পিছিয়ে যাবেন। এই পদ্ধতি বাতিলের ফলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক সংকট সহ ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দেবে বলেও দাবি করেন তারা। এছাড়া এর ফলে বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটা বড় অংশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলেও দাবি করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। সুনির্দিষ্ট কোনো নিয়ম দেওয়া নাই, ওদের জন্য সুনির্দিষ্ট কোনো কারিকুলাম নেই। এই জন্য আমরা ক্যারিয়ার সিস্টেমের বিরুদ্ধে, আজ ক্যারিয়ার সিস্টেম বহাল রাখার জন্য আমরা আমাদের একটা আন্দোলনে নেমেছি। শান্তিপূর্ণ একটা মানববন্ধনের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এতেও যদি তারা আমাদের কোনো সুষ্ঠু ফলাফল না দেয়, আমাদের যদি কোনো ক্যারিয়নটা যদি পুনর্বহাল না করে, তাহলে আমরা এর চেয়েও বড় কোনো কর্মসূচি আমরা গ্রহণ করব।
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৯ জন মারা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতদের প্রত্যেক পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কমিনির প্রভাবে রাজ্যের বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলায় আরও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করছে ভারতের আবহাওয়া দপ্তর। এরই মধ্যে কলকাতা, মেদিনীপুর ও বর্ধমানে বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এই অঞ্চলের 26,000 মানুষকে। শুধু মেদিনীপুরেই বন্যায় 700-র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। টানা বর্ষণে বিভিন্ন সড়ক হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া নিচু এলাকাগুলোর ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের অধিবাসীরা। লিবিয়ার সির্থ শহরে অপহৃত 4 ভারতীয়র মধ্য থেকে 2 জনকে মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। মুক্তি পাওয়ার পর তারা নিরাপদ আশ্রয়ে ফিরেছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাকি 2 জনকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ভারত সরকার। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে 4 ভারতীয়কে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। অপহৃতদের মধ্যে 3 জন সির্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। ভারতে ফেরার জন্য এই 4 জন রাজধানী ত্রিপোলির দিকে যাওয়ার পথে অপহৃত হন বলে জানায় পররাষ্ট্র দপ্তর। এদিকে ভারতে আইএসের সম্ভাব্য হুমকি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠকে বসবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ভারতে জঙ্গি সংগঠনটির প্রচারণা বন্ধে বিশেষ জোর দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। মিরপুরে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। এর আগে ম্যাচ রেফারি 1:45 খেলা শুরুর ঘোষণা দিলেও বেরসিক বৃষ্টি আবারও হানা দেয় খেলা এখনো শুরু হয়নি। প্রথম দিনে 8 উইকেটে 246 রান সংগ্রহ বাংলাদেশের। 13 রানে অপরাজিত থাকা নাসির হোসেন নতুন ব্যাটসম্যানের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায়, ফলে পিচ কাভার দিয়ে প্রায় পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। আউটফিল্ডে জমে আছে হালকা পানি, তাই ভেসে যায় প্রথম সেশনের খেলা। এরপর ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সময় নির্ধারণ করলেও আবারও বৃষ্টি নামায় আজকের দিনের খেলা শুরু নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। Almost the entire ground covered by those marvelous tarpaulin covers. The winds are heavy and that's why those tires holding down the covers. And really it's rather dismal. দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশের 111 ছিটমহলে ওড়ানো হলো লাল সবুজের পতাকা। মধ্যরাতের উৎসবে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 68 বছর পর মিলল জাতীয়তার স্বীকৃতি। শোকাবহ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। 75-এর এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে। এরপরও থেমে নেই ঘাতকদের নীল নকশা। বান্দরবানের লামায় পাহাড় ধসে 5 জনের মৃত্যু। নিখোঁজ 2 জন। সারা দেশের সঙ্গে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। কমিনির প্রভাবে ফেনী সদর ও দাগনভূঞার বন্যা পরিস্থিতির আরও অবনতি। 2টি ইউনিয়নের 13টি গ্রাম নতুন করে প্লাবিত। বানভাসীরা দিশেহারা। এবং অক্টোবরে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং। ওয়ার্কশপে চলছে কাজ। টেস্টের ফলাফল সন্তোষজনক, দাবি সেতু সংশ্লিষ্টদের। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।